আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি ব্যাংকের ম্যাথ সলিউশন করাবো। আমি একটা ব্যাংকের শর্ট কোর্স, ম্যাথের উপর শর্ট কোর্স, বেসিক্যালি প্রিলি ভিত্তিক, প্রিলির জন্য শুরু করছি। প্রিলি যারা টিকবে তাদেরকে আমি রিটেন করাবো। সুতরাং আজকে আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। গত একটা ক্লাস নিয়েছি, 2টা অঙ্ক বাকি ছিল। এই যে 4/1/2019 সালে যে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নের একটা দুইটা অঙ্ক সমাধান করাবো। দেন আমি আরেকটা নতুন প্রশ্নে চলে যাব। তাহলে যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা ক্লিক দিয়ে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। কারো যদি মতামত বা কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। সমস্যা হলে আমাকে ইনবক্স করতে পারেন, আমি আপনাদের সহায়তা করবো ইনশাল্লাহ। আর কোর্স করতে কেউ আগ্রহী থাকলে অবশ্যই যোগাযোগ করবেন। তো আমি আজকে অঙ্ক শুরু করব। এই ব্যাংকের 2টা ম্যাথ বাকি ছিল ওই দিন ক্লাসের মধ্যে। 2টা ম্যাথ আমি আজকে আগে দেখাই, তারপর আমি নতুন চ্যাপ্টারে যাচ্ছি। 2টা ম্যাথ যে ছিল সেটি হলো, প্রথমটাই ছিল একটা ট্রেন অফ লেন্থ 150 মিটার 150 মিটার টেক্স 10 সেকেন্ড টু ক্রস অ্যানাদার ট্রেন 100 মিটার লং কামিং ফ্রম অপোজিট ডিরেকশন। অর্থাৎ 150 মিটার ট্রেন অপোজিট ডিরেকশন থেকে 100 মিটার ট্রেন যে আসতেছে তাকে ক্রস করতে 10 সেকেন্ড সময় লাগছে। ইফ দ্য স্পিড অফ দ্য ফার্স্ট ট্রেন 30 কিলোমিটার পার আওয়ার, হোয়াট ইজ দ্য স্পিড সেকেন্ড ট্রেনের স্পিডটা কত হবে? আপনারা অনেকে প্রশ্ন থেকে হয়তো বলে দিবেন, এইভাবে না। আমি এই প্রশ্নটা তো পড়া হয়ে গেছে না, এবার এটার ভিতরে আমি সলিউশনের দিকে যাই। প্রশ্ন দিয়ে তো আশা করি প্রশ্ন নিয়ে কারো কোশ্চেন নাই। কোশ্চেনটা আমি অর্থ বলে দিয়েছি অলরেডি। এই ক্ষেত্রে কয়েকটা বিষয় জড়িত, সেটি হচ্ছে ফার্স্ট ট্রেনের দৈর্ঘ্য তো আমরা জানি। ফার্স্ট ট্রেনের দৈর্ঘ্য নিয়ে কারো সমস্যা নেই। প্রথম ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার। তাহলে এই জায়গায় একটা নতুন যে কৌশল আপনারা শিখবেন, ফার্স্ট ট্রেনের স্পিডটা কিন্তু দেওয়া ছিল 30 কিলোমিটার বেগ। আমি সেটা কি করলাম, 5/18 দ্বারা গুণ করে মিটার পার সেকেন্ডে রূপান্তর করলাম। এটা কিন্তু জেনে রাখবেন, ঘন্টার গতিবেগকে মিটার পার সেকেন্ডে রূপান্তরের জন্য 5/18 দ্বারা গুণ করবেন। তাহলে 1 সেকেন্ডে এত মিটার যায়, সেটা বোঝা গেল। এবার চলে আসি, অ্যাজ অপোজিট ডিরেকশান উই ক্যান রাইট দ্য সাকসেসফুল। নিম্নোক্তভাবে যেহেতু অপোজিট ডিরেকশন থেকে আসলে এই মানটা আমাদের যোগ করতে হবে। টি মানে টাইম সমান, 2টা ট্রেন যদি অপোজিট ডিরেকশন থেকে আসে পরস্পর ক্রস করতে যতক্ষণ সময় লাগে, সেটা করার জন্য আমাদের একটা সূত্র আছে। সেটা হচ্ছে কি, প্রথম ট্রেনের দৈর্ঘ্য দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য, আর প্রথম ট্রেনের গতিবেগ দ্বিতীয় ট্রেনের গতিবেগ। যেহেতু এটি হলো সময়টা কিসে দেওয়া, সেকেন্ডে দেওয়া, উপরেগুলা মিটার, এবং প্রথম ট্রেনের দৈর্ঘ্যটা আমরা কি করছি, মিটার পার সেকেন্ডে রূপান্তর করছি। তাহলে দ্বিতীয় ট্রেনের যে দৈর্ঘ্যটা আসবে সেটা কিন্তু দ্বিতীয় ট্রেনের যে ব্যাগটা আসবে সেটা মিটার পার সেকেন্ডে আসবে, যেহেতু সবগুলো মিটার পার সেকেন্ডের বিষয় জায়গায়। তাহলে আমরা কি করব, 10 সেকেন্ড সময় লাগে। প্রথমটা দৈর্ঘ্য 150, পরেরটা 100 বসিয়ে দেওয়ার পরে প্রথমটার গতিবেগ ছিল 25/3 প্লাস v2, এটা তো আমরা জানি না। তারপরে 10-এর সাথে এই মানটা আর গুণন করে দিব, 250, নিচে 3 + 10 v2 সমান 250। এটা নিয়ে তো আশা করি আর গুণন তো আশা করি সবাই পারেন। তাহলে 250 ভাগ 3/3 প্লাস 10v2 250। এবার আমরা কি করব, 10v2কে শুধু v2 রেখে বাকি যে অংশটা 250 থেকে 250/3 এইদিকে নিয়ে আসবো পক্ষান্তর করে। হিসাব নিকাশ করতে তো আশা করি কারো সমস্যা নাই। 250 10 দ্বারা ভাগ করা মানে 1/10 দ্বারা গুণ করা। এটার কাজ করব অভ্যন্তরীণভাবে। 250-এর লসাগু হলো 3 লসাগু, 250-এ 3 দ্বারা গুণ করলে 750, আর এদিকে 250 মাইনাস করলে 500 হবে, আর এদিকে 1/10। এবার এটা কাটাকাটি করব, 500কে 5 দিয়ে কাটলে 100 হবে, এই 100কে 10 দিয়ে কাটলে 10 হবে, 10-এ আবার এদিকে 18কে 3 দিয়ে কাটলে 6 হবে। 6 আর 10 গুণ করলে 60 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় 60 কিলোমিটার যেতে পারে। গতিবেগ বলছিল, কিসের গতিবেগ, ঘন্টার গতিবেগ। প্রশ্ন হলো, এই পর্যন্ত কাজটা ছিল মিটার পার সেকেন্ডে। আমি এই জিনিসটা নিয়ে আসছি, আমি আলাদা না লিখে একটু শর্টকাটেই করে ফেললাম এই জায়গায়। এই 18/5 দ্বারা গুণ করলে কি হয়, মিটার পার সেকেন্ডের গতিবেগ 18/5 দ্বারা গুণ করলে ঘন্টায় চলে আসে। বিষয়টা ক্লিয়ার? এটা কিন্তু আমি অতিরিক্ত লিখছি, একটু জেনে রাখবেন যে 18/5 কী করে আসলাম, কেন আনলাম। আমি নতুন করে লিখলাম না, যেহেতু প্রিলিমের এই জন্য ডিটেল কম লিখছি। এবার চলে আসি 30 নম্বর অঙ্ক। 30 নম্বর অঙ্কটা ছিল কি, অ্যান একুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি। একুইট অ্যাঙ্গেল মানে আমরা বুঝি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হচ্ছে কোন ত্রিভুজ, যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ কি 1 সমকোণ থেকে কম, সেটাই হচ্ছে সূক্ষ্মকোণ। সিম্পল হিসাব, ইফ sin 2a + b - c সমান 1 এবং tan b + 3 - a সমান √3, দেন দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল বি কোণের মান বের করতে বলছে। সেটা করার জন্য আমরা কী করবো, সিম্পল হিসাব নিকাশ। এটা আমরা সেই ত্রিকোণমিতি আমাদের একটু প্রয়োজন হচ্ছে। গিভেন তো দেওয়া আছে, আমরা লিখতে পারবো, এটাতে আশা করি কারো সমস্যা নাই।
এবার আমরা কি করব, যে সাইন তো এই পক্ষে আছে, তাহলে সাইন কত ডিগ্রি মান হবে, সাইনের কত ডিগ্রি মান 1 হয়, আমরা জানি সাইন 90 ডিগ্রি সমান 1 হয়। তাহলে উভয়পক্ষ থেকে সাইন বাদ দিয়ে দিব। সাইন বাদ দেওয়ার পরে এই 2 দ্বারা আবার কী করবো, 90কে ভাগ করলে 45 হয়। এটা 1 নং সমীকরণ। 2 নং সমীকরণ যেটা দেওয়া ছিল, tan b + c - a সমান √3। √3 মান tan কত ডিগ্রিতে আসে, 60 ডিগ্রিতে। এটা আপনাদের একটু মুখস্থ করে রাখবেন। তাহলে আমরা tan সমান কী পাই, tan যদি উভয়পক্ষতে বাদ দেয় b + c - a সমান কত হয়, 60 ডিগ্রি। তাহলে a + 2 অর্থাৎ 1 নং আর 2 নং যদি যোগ করি তাহলে আমরা কী পাই, দেখেন b ছিল, b পরেরটাতে b প্লাস আছে, আগেরটা তো প্লাস, এ আগেরটাতে প্লাস, পরেরটাতে কি মাইনাস, আগেরটাতে c মাইনাস, পরেরটাতে b প্লাস, তার মানে c প্লাস। তো b এবং a এবং c মান ক্যান্সেল হয়ে যাবে ক্রস করার পরে। তাহলে আমাদের কি হবে, b কয়টা ছিল, 2টা। 2b সমান কত হবে, 45 আর 60 যোগ করলে 105 ডিগ্রি, 105 ডিগ্রি। 105 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 52.5 ডিগ্রি। আশা করি এটা কমপ্লিট, বিরমান হয়ে গেল। এবার আমি নতুন একটা প্রশ্ন চলে আসছি। এই যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা ব্যাংকের ম্যাথের বা এই ম্যাথগুলারে ভয় পান, ভয়ের কোনো কারণ নাই, জাস্ট কয়েকটা ক্লাস নিয়মিত করবেন, টেনশন দূর হয়ে যাবে। 2 মাসের মধ্যে আমি কোর্সটা শেষ করে দিব। আমি আসলে শুধু বয়ান দিচ্ছি না, আমি বলে যাচ্ছি যে কাজে প্রমাণ করতে যাচ্ছি। কাজে প্রমাণের জন্য মনোযোগী কিছু ওই যারা প্রত্যাশী আছে ক্যান্ডিডেট, তাদেরকে লাগবে। তো দেখা যাক, ইনশাল্লাহ আমি শুরু করতে যাচ্ছি। আমি কয়েকজনকে শুরু করব, তাদেরকে চান্স পাওয়ার পরে তাদের রিভিউটা আপনারা দেখবেন, তখন হয়তো বিশ্বাস হবে। এর আগে বিশ্বাস হয়তো নাও হইতে পারে। তা আমার বিশ্বাস এভাবে অবশ্যই সফল হবেন। সেটা হলো জয়েন্ট রিক্রুটমেন্ট টেস্ট ফর 8 ব্যাংকস, সিনিয়র অফিসার 31/8/2018-তে পরীক্ষা হয়েছে। আসানুল্লাহ প্রশ্নগুলো আমি আগে সলভ করাবো, এটা আমার টেকনিক। আমি এর মধ্যে অনেকগুলো অঙ্ক আছে। এবার এটাতে 20টা অঙ্ক আছে, 20টা অঙ্ক, 20 ক্যাটাগরি। যদি আপনারা মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখেন এবং সলভ করতে শুরু করেন, অনেকগুলো আইডিয়া আপনাদের নিজের মধ্যেই চলে আসবে, নিজেরাই বুঝবেন কোন টাইপের অঙ্ক আসে, কীভাবে সলভ করবেন। আগে প্রশ্নটা একটু পড়ে নেই। দেয়ার আর 3 বল গ্রিন, 3টা গ্রিন আছে, 3টা গ্রিন, 4টা অরেঞ্জ অ্যান্ড 5টা হোয়াইট কি আছে, হোয়াইট কালার বাল্বস ইন এ ব্যাগ। একটা ব্যাগের মধ্যে 3টা গ্রিন কালার, 4টা অরেঞ্জ কালার, 5টা হোয়াইট কালার কি আছে, বাল্ব আছে একটা ব্যাগের মধ্যে। ইফ এ বাল্ব ইজ পিকড, যদি একটা বাল্ব উত্তোলন করে অ্যাট র্যান্ডম, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ হ্যাভিং আইদার এ গ্রিন অর এ হোয়াইট বাল্ব। হোয়াইট বাল্বও আসবে না, গ্রিন বাল্বও, গ্রিন অথবা হোয়াইট বাল্ব আসার সম্ভাবনা কত, নেইদার বলে নাই যে এইটা অথবা ওইটা, যে কোনো একটা আসুক। সেই ক্ষেত্রে আমাদের সিম্পল সমাধান, আমি সমাধানটা একটু দেখাই আপনাদের। টোটাল বলের সংখ্যা ছিল কয়টা, টোটাল বলের সংখ্যা ছিল 12টা। তা আমাদের যে বলটা গ্রিন অথবা হোয়াইট, গ্রিন অথবা হোয়াইট বল আসার সম্ভাবনা কত, তাহলে 8টা বল আছে গ্রিন এবং হোয়াইট, 5 আর 3 8, আর এদিকে 12। তো 8কে 12 দ্বারা ভাগ করলে যে সম্ভাবনা, যে কোনো র্যান্ডমলি 12টা বল থেকে র্যান্ডমলি যে কোনো একটা বল আসলে সেটা হোয়াইট এবং গ্রিন আসার সম্ভাবনা কত, 3-এর 2 ভাগ, প্রায় 66% আছে সম্ভাবনা। 1 নম্বর প্রশ্ন, এটা অতি সিম্পল, আশা করি এটা নিয়ে সমস্যা কারো থাকবে না। 41 নম্বর হয়ে গেছে সমাধান। তারপর আসি 42 নম্বর প্রশ্ন। 42টা একটু দেখেন। 42-এ বলা ছিল এ মোটরসাইকেল কভার 40 কিলোমিটার উইথ এ স্পিড অফ দ্য 20 কিলোমিটার, মানে 40 কিলোমিটার রাস্তা কভার করে 20 কিলোমিটার বেগে। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য মোটরসাইকেল ফর দ্য নেক্সট 40 কিলোমিটার জার্নি, অর্থাৎ পরবর্তী আবার 40 কিলোমিটার যাবে, সো দ্যাট যাতে অ্যাভারেজ স্পিড অফ দ্য হোল জার্নি উইল বি 30 কিলোমিটার, 30 কিলোমিটার, অর্থাৎ অ্যাভারেজে জার্নির যেন 30 কিলোমিটার বেগে হয়। অর্থাৎ আগে তো সে 20 কিলোমিটার বেগে গেছে, তার মানে পরের গতিবেগটা অবশ্যই বেশি করতে হবে, যেন এই 20 কিলোকে 40 কিলোতে রূপান্তর করা যায়। 20 কিলো 40 কিলোমিটার গেল 20 কিলোমিটার বেগে, আমরা 2 ঘন্টা গেছি। তো 2 ঘন্টা আবার এই জায়গায় পরবর্তী গতিবেগটা অনেক বেশি বাড়াইতে হইব, যেন এই আগের গতিবেগ যে যে কম যে গতিবেগ সেটাকে উদ্ধার করতে পারে। তো প্রশ্নটা তো পড়া হয়ে গেছে, এবার আপনি সমাধানটা একটু দেখেন। আমরা জানি কি জানি, অ্যাভারেজ স্পিড সমান আমরা কি জানি, অ্যাভারেজ স্পিড সমান 2xy, আর নিচে কি হবে xy। এই xy এবং y হচ্ছে স্পিড, গতিবেগ। হ্যাঁ, xy হচ্ছে গতিবেগ এবং 2 হচ্ছে সূত্রের। তো এবার আমরা চলে আসি, অ্যাভারেজ স্পিড তো দেওয়া ছিল কত, 30, আর 2 তো সূত্রের। প্রথমটার স্পিড কত, 20, আর দ্বিতীয়টা y জানি না। এটা প্রথমটা স্পিড ছিল 20, এটা আমি জানি না। সেই ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা করে y এর মান কি বের করতে পারবেন না এমন কেউ কি আছেন? এই জাস্ট আমি ক্যালকুলেশনটা একটু দেখায় দিই। হ্যাঁ,
40y, আর এদিকে হবে কত 20-এর সাথে 20 গুণ করলে 20 গুণ করলে 600 আর 30y। হিসাব নিকাশ করে দেখেন 60y চলে আসছে, 60 কিলোমিটার বেগ। সবগুলো অঙ্কতে আপনাদের সময় লাগবে না বেশি। আপনি এই সূত্রটা মনে রাখেন অ্যাভারেজ স্পিডের, তাহলে মানগুলো বসিয়ে দেন। মনে রাখতে হবে এই জায়গায় এটা কখন অ্যাপ্লাই করা যাবে, সেম হবে যে আমি গেলাম এবং আসলাম, অথবা আমি 40 কিলোমিটার বেগে গেলাম, 40 কিলোমিটার রাস্তায় গেলাম, যতটুকু বেগে যাই, এরপরে আবার 40 হইতে হইব। 40 না হয়ে যদি 50 হয় তাহলে কিন্তু সেটা অ্যাপ্লাই করা যাবে না। এটা অবশ্যই যতটুক যাব আরও অতটুক, অথবা যাব আবার ফিরে আসবো, সেই ক্ষেত্রে এই সূত্রটা অ্যাভারেজ স্পিডটা বের করার জন্য এই সিম্পল সূত্রটা বসিয়ে দিলে হয়ে যাবে। 42-এর পরে আমরা আসি 43 নাম্বার অঙ্কে, যে উইথ এ ইউনিফর্ম স্পিড, সুষম একটা গতিতে এ কার কভারস এ ডিস্টেন্স 8 আওয়ার্স। একটা কার কী করে 8 ঘন্টায় একটা দূরত্ব কভার করে, একটা নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টায় কভার করে। হ্যাড দ্য স্পিড বিন ইনক্রিজড বাই 4 কিলোমিটার। এই ক্ষেত্রে কিন্তু ইফ বলে নাই, যে জায়গায় যদি বলতো, যদি কি করা হইতো 4 কিলোমিটার গতিবেগটা বৃদ্ধি করা হইতো, দ্য সেম ডিস্টেন্স কুড হ্যাভ বিন কভার্ড, সেম দূরত্ব অতিক্রম করা যাইতো 7 আওয়ার্স অ্যান্ড 30 মিনিটস, 7.5 ঘন্টায়। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স কভার্ড, আসলে ডিস্টেন্সটা কতটুকু ছিল সেটা প্রশ্ন। তাহলে আমি এটা সমাধান করে রাখছি, আপনারা প্রশ্নটা তো বুঝে গেছেন। একই দূরত্ব একবার গেল সে 8 ঘন্টায় কভার করলো, আর সে যদি এটা 7.5 ঘন্টায় কভার করে তাহলে তার সময় লাগে কত, গতিবেগটা 4 ঘন্টায় প্রতি কিলোমিটারে 4 ঘন্টা গতিবেগ কী করতে হয়, 4 কিলোমিটার গতিবেগ বৃদ্ধি করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি কি লিখতে পারি, x বাই, মনে করি ডিস্টেন্সটা কত x কিলোমিটার, তো x কিলোমিটারকে আমরা 7.5 দ্বারা ভাগ করি এবং xকে আমরা 8 দ্বারা ভাগ করি, সময় বেশি লাগছে এই ক্ষেত্রে। এটা হচ্ছে কি গতিবেগটা 7.5 ঘন্টায় যখন গেছে গতিবেগটা অবশ্যই বেশি, আর 8 ঘন্টায় গেছে যখন গতিবেগটা একটু কম। এই দুইটার ডিফারেন্স বেসিক্যালি কয় ঘন্টা, 4 ঘন্টা। এই সমীকরণটা যারা দেখছেন, দেখার পরে আপনি যত দ্রুত পারেন সমাধানটা করে ফেলেন, যত দ্রুত পারেন সমাধানটা করেন, মানে এক্সের মান বের করলে আপনি কি পেয়ে যাবেন, ডিস্টেন্সটা পেয়ে যাবেন। ডিস্টেন্সটা বেসিক্যালি কত, 480 কিলোমিটার। এবার আমি হিসাব নিকাশটা আপনাদের দেখাই, হিসাব নিকাশটা কী হয়। এক্ষেত্রে দশমিক যেহেতু আছে, অনেকেই দশমিক হিসাব নিকাশগুলো বুঝবেন না, যার কারণে আমি কী করলাম, দশমিকটা আউট করলাম। দশমিকের জন্য উপরে একটা 1 দিতে হয়, একটা ডিজিটের জন্য একটা 0 দিতে হয়, এই জন্য উপরে 10, নিচে কত 75। তারপরে এটারে আবার 5 দ্বারা ভাগ করে দিলাম, 5 দুগুণে 10, 3 5 15 75 করলাম। তারপরে আমি সেটাকে লসাগু করলাম, যে 15 এবং 8-এর লসাগু 120। 120কে 15 দ্বারা ভাগ করলে ভাগফলটা যা হয় সেটার সাথে আবার কি করতে হবে, 2 গুণ করতে হবে। অর্থাৎ 15কে 8 15 120, কারণ 4 15 60, 4 15 60, তো 8-এর সাথে 2 গুণ করলে 16 আর 15 x, অর্থাৎ বেসিক্যালি এই দুইটাকে আর গুণন করলে 8 দুগুণে 16, 15কে 15x, তো 16 থেকে 15 গেলে কত হবে 1x, আর এদিকে 120-এর সাথে 4 গুণ করলে 480 হবে। এবার একটু প্রমাণটা আমি একটু দেখায় রাখি, তাহলে আপনাদের কনফিউশনটা অনেক দূর হবে। x মানে 480, 7.5 দ্বারা ভাগ করেন 64 হবে, আর 480কে 8 দ্বারা ভাগ করেন 60 হবে। 64 কিলোমিটার থেকে 60 কিলোমিটার বাদ দিলে 4 কিলোমিটার গতিবেগ, অর্থাৎ 7.5 ঘন্টা যখন যায় পার কিলোমিটার গতিবেগ কী হয়, 4 কিলোমিটার বেশি। প্রমাণ দিলাম আর কি, আপনার পরীক্ষার হলে তো প্রমাণ দরকার নাই, অঙ্কটা শুধু করে দিলেই হবে। আর একটু কমেন্টস করবেন, কষ্ট যদি না হয়, খুব বেশি কষ্ট না হলে একটু কমেন্টস করবেন, হ্যাঁ, দেখাবেন আপনাদের বুঝতেছেন কিনা একটু জানাবেন। আর আমি যে অঙ্কগুলো বেসিক্যালি 20টা কলেজে 20টা প্রশ্নে আগে সলভ করব, তারপরে আবার আরও অন্যান্য কোয়েশ্চেনগুলো সলভ করব। আগে আমি আসানুল্লাহর কোয়েশ্চেনগুলো আগে সলভ করতে শুরু করতে যাচ্ছি। দেখেন আপনারা একটু আপনাদের কেমন লাগে, ভালো লাগে কি না, কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগছে। তাহলে দি রেসপেক্টিভ রেশিও 44 নাম্বার অঙ্ক, বিটুইন দ্য স্পিড অফ এ কার, ট্রেন অ্যান্ড বাস। 3টা কার, ট্রেন, বাসের গতিবেগ এভারেজ কত, গতিবেগ বিটুইন রেশিওটা হচ্ছে 5942, 529294, অর্থাৎ এই রেশিওতে তাদের গতিবেগ। মাঝে দেখতেছি আমরা ট্রেনের গতিবেগটা সবচেয়ে বেশি। আর দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য কার, বাস অ্যান্ড ট্রেন কত বলে দিছে, কত, ওইটা কিন্তু রেশিও, অ্যাকচুয়াল না। তাদের অ্যাভারেজ স্পিডটা বলেই দিছে 72 কিলোমিটার একত্রে টুগেদার। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য কার অ্যান্ড ট্রেনেরটা কত, কার এবং ট্রেন যদি একত্রে করি তাহলে কত হবে। আগেরটা বললো কার, বাস অ্যান্ড ট্রেন, 3টার অ্যাভারেজ। তাহলে এই ক্ষেত্রে সিম্পল সমাধান দেখেন একটু। এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমরা কিন্তু এমন লিখতে পারি যে গতিবেগটা কত ছিল 594, এটা ছিল রেশিও। তাহলে গতিবেগ কত অ্যাকচুয়াল, আমি যদি বলি যে কারের গতিবেগ 5x কিলোমিটার, এটা 9x কিলোমিটার, এটা
4x কিলোমিটার। তিনটার গতিবেগ সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেলো। আগেটা ছিল রেশিও, এখন হচ্ছে গতিবেগ। যেহেতু আমরা একটা সংখ্যা ধরে নিব, এটা গতিবেগ এত কিলোমিটার, তাহলে তিনজনের গতিবেগকে আমরা যোগ করি এবং 3 দ্বারা ভাগ করি। এই যে আমি এদিকে সমাধান করে রাখছি। 5x + 9x + 4x ভাগ 3 সমান কত বলেই দিয়েছে 72 অ্যাভারেজে। এক্সের মান পেয়ে গেলে আমরা কি করলাম, প্রত্যেকে সিঙ্গেল সিঙ্গেল গতিবেগটা পেয়ে গেলাম। আমাকে বের করতে বলছে কার কার গতিবেগ, কার এবং ট্রেনের গতিবেগ। তাহলে এক্সের মান কত পাইলাম, এক্সের মান হচ্ছে 12, কার ছিল প্রথমটা। তো এই আপনি 5-এর সাথে 12 যদি গুণ করে দেই তাহলে কত হবে, 5 × 12 = 60। আর যদি এই 9-এর সাথে 12 গুণ করি, 9 × 12 = 108। তাহলে 108 এবং 60কে গুণ করে যোগ করে 2 দ্বারা ভাগ করেন, কত হবে, 168কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি ফলাফল কত আসবে, 84, অর্থাৎ 84 কিলোমিটার। এই যে লিখে রাখছি যে 60 + 108/2 = 84 কিলোমিটার। কারের এবং অ্যাভারেজ স্পিড অফ কার অ্যান্ড ট্রেনের অ্যাভারেজ স্পিড 84 কিলোমিটার। ক্লিয়ার? তাহলে আমাদের প্রশ্ন হয়ে গেল 45 প্রশ্ন কমপ্লিট। এবার আসি 4 কমপ্লিট, 46-এ আসি। 46-এর প্রশ্নটা একটু দেখেন, এটা কিন্তু ভিন্ন টাইপের অঙ্ক, আগের লগে কোনো মিল নাই কিন্তু। ABC আর দ্য পার্টনার অফ এ কোম্পানি ডিউরিং এ পার্টিকুলার ইয়ার। এ রিসিভ করে 1/3 অফ দ্য প্রফিট, 3/1 প্রফিট। বি রিসিভ করে 1/4 অফ দ্য প্রফিট অ্যান্ড সি রিসিভ করে রিমেনিং প্রফিট 5000 টাকা। হাউ মাচ ডিড এ রিসিভ? এ কত টাকা রিসিভ করলো সেই প্রশ্ন, টোটাল প্রফিট কিন্তু প্রশ্নে উল্লেখ নাই। তাহলে আমি সমাধান করে রাখছি, একটু দেখে নেন। লেট মনে করি টোটাল প্রফিট কত, টোটাল প্রফিট x টাকা। সো আমরা ইকুয়েশন অনুযায়ী কী লিখতে পারি, x থেকে 3-এর 1 ভাগ কিন্তু চলে গেছে এবং 4-এর x ভাগ নিয়ে গেছে বি, 3-এর x ভাগ নিছে এ, সমান কত, বাকি যে টাকাটা সেটা কী নিয়েছিল, সি নিয়েছিল। সি সমান কত টাকা, 5000 টাকা বলে দিছি। তো x থেকে আমরা এই দুইটা যোগ করে ব্র্যাকেট দিয়ে বাদ দিতে পারি, এমনি মাইনাস করে দিলেও হবে। তো এই সমীকরণটা আশা করি বুঝতে কারো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু। তাহলে আমরা কি করতে পারি, এই যে সমীকরণটা সেট করলাম এটা লসাগু তো করতে পারি আশা করি সবাই। 3×4 = 12 লসাগু, 12 - 4x - 3x। তো 12 থেকে 7 গেলে কত হবে, 5x হবে। 5x-এর সাথে 5x সমান এই 5000-এর সাথে কী করবো, 5000-এর সাথে 12 গুণ করলে যা হবে, 5000 × 12 = 5x। তাহলে x সমান কী হবে, 5000 × 12 ভাগ কত, 5। তো 5000-কে 5 দ্বারা ভাগ করলে 1000 হবে। 1000-এর সাথে যদি 12 গুণ করেন 12000 টাকা। এই 12000 ছিল টোটাল প্রফিট। প্রশ্ন করছিল কে রিসিভ করছে, এ কত টাকা রিসিভ করছি। এ কিন্তু টোটাল প্রফিটের 3/1 রিসিভ করে, তাহলে 12000 টাকায় 3 দ্বারা ভাগ করেন 4000 টাকা। পরীক্ষা হলে আপনি আরও দ্রুত পারবেন। এখন একটু বেশি প্র্যাকটিস করতে হবে, একটু ডিটেল প্র্যাকটিস করেন, সমস্যা নাই, পরীক্ষার হলে আরও দ্রুত হবে। এত দ্রুত আমি দেখাচ্ছি না। এবার আমি চলে আসছি 46 নাম্বার অঙ্কে। কারো যদি বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টস করেও কিন্তু জানাবেন, বোঝানোর সিস্টেমটা সঠিক কিনা, আপনারা বুঝতেছেন কিনা, তাহলেই তো সার্থক যদি আপনারা বুঝতে পারেন। প্রশ্নটা আগে একটু পড়ে নেবেন। দ্য অ্যাভারেজ এজ অফ এ গ্রুপ 15 এমপ্লয়িজ ইজ 24 ইয়ার্স। মানে একটা গ্রুপের মধ্যে 15 জন এমপ্লয়ির গড় বয়স কত, 24 বছর। ইফ যদি 5 মোর এমপ্লয়িজ জয়েন দ্য গ্রুপ, এই গ্রুপের মধ্যে যদি 5 জন অতিরিক্ত এমপ্লয়ি জয়েন করে, দ্য অ্যাভারেজ এজ ইনক্রিজ বাই 2 ইয়ার্স। অ্যাভারেজ এজটা 2 বছর করে বেড়ে যায়। প্রশ্ন করলো ফাইন্ড দ্য অ্যাভারেজ এজ অফ দ্য নিউ এমপ্লয়ি। নতুন যে এমপ্লয়ি আছে তাদের বয়সটা কত, গড় বয়স কত সেটা বের করতে বলছে। দেখেন আমি এটাও করে রাখছি, অতি সিম্পল একটা বিষয়, প্রশ্ন থেকে বোঝা যায়। দেখেন 15 জন থাকার পরে তাদের বয়স ছিল 24 বছর করে। 5 জন আসার কারণে তাদের বয়স অ্যাভারেজে কত বেড়ে গেছে, 2 বছর করে বেড়ে গেছে। কাদেরটা বাড়ছে, নতুনদেরও বয়স 26 অ্যাভারেজে, পুরাতন যাদের আগে 24 করে ছিল তাদেরও কিন্তু 26। তার মানে নতুনদের তো 26 আছেই, প্লাস পুরাতনদের যে এই যে 24-এর জায়গায় 26 করে দিল, 2 বছর করে বাড়লো 15 জন মানুষের। এই যে 30 বছর বয়স, এটা কাদের বয়স জানেন, এই যে নতুন যে 5 জন আসলো তাদের 26-এর অতিরিক্ত বয়স, মনে রাখবেন কিন্তু 26 করে তো সবারই অ্যাভারেজ। তার মানে নতুনদেরও 26, পুরাতনেরও 26। পুরাতনদের কিন্তু কম ছিল, তাহলে পুরাতনদের যে পুরাতনদের যে গ্যাপটা ছিল, কত গ্যাপ, 2 বছর করে গ্যাপ, 15 জনের 30 বছর গ্যাপ। এই 30 বছর বয়সটা, 30 বছর যে গ্যাপটা কে দিছে, নতুনরা আসার কারণে দিছে। তাহলে নতুনদের বয়স অবশ্যই বেশি ছিল। সেটা সমাধানটা একটু দেখেন, এটা একটু লিখে রাখছি। প্রশ্নটা তো অ্যাভারেজ এজ, এটা তো সব লেখা। হ্যাঁ, তো প্রশ্নটা হলো নতুনদের আপনার কি করতে হবে, এটা আমি করে রাখছি। আপনারা যদি এমনি করেন তাহলে এই গুণটা করতে সময় লাগবে। যে 20 × 20 জন
আগে 15 জন, নতুন আসলো 5 জন, হয়ে গেল 20 জন। এভারেজে বয়স 26 করে 520 বছর টোটাল। আর 15 গুণ 24 করলে টোটাল 360 বছর। তো 520 থেকে 360 বাদ দিলে 160 বছর কয়জনের বয়স? 5 জনের বয়স। সেই 5 জনের বয়সকে 160কে 5 দিয়ে ভাগ করলে 32 হয়। এটা একটা সিম্পল আনসার। আমি যে সমাধানটা করছি সেটা হচ্ছে যে এখন নতুনদের বয়স এভারেজে 26, পুরাতনদের এভারেজ বয়স 26। পুরাতন মানুষ কয়জন ছিল? 15 জন। 15 জনের বয়স শর্ট কত? 2 করে বাড়ছে, তার মানে আগে 2 করে কম ছিল আমরা দেখতেছি। তো 30 বছর তাদের বয়স। 30 বছর কয়জনের বয়স? এই 30 বছর বয়স দিল যারা অতিরিক্ত আসছে নতুন, তারা কয়জনের? 5 জনের। তাহলে প্রত্যেকের অ্যাভারেজ বয়স কত করে দিছে? ওই জায়গায় 6 করে দিছি। তাহলে এই 26-এর সাথে 6 যোগ করে দেন, 32। সিম্পল হিসাব না? 26-এর সাথে 6 যোগ করলে 32। অর্থাৎ যে অতিরিক্ত বয়সটা পুরাতনদের শর্ট ছিল, পুরাতনদেরকে যে পরিমাণ বয়স দেওয়া হলো সেইটাকে অ্যাভারেজ করে দেন। আবার এখন যে 26-এর অ্যাভারেজ আছে তার সাথে যোগ করেন, তাও হয়ে যাবে। আর যদি না পারেন এভাবে করলে হবে। এভাবে যোগ বিয়োগ করতে তো সময় লাগবে, এভাবে তো আপনার বলা মাত্রই আনসার হয়ে যায় কিন্তু। এবার আসি পরবর্তী অঙ্কে। ভালো লাগলে একটু কমেন্টস করবেন, অনেক কথাই বলতে হয়, জানাবেন আপনাদের অভিমত, অবশ্যই একটু জানাবেন। এবার আসি বাই সেলিং। এই জায়গায় বলা হলো 23 গোয়াবাস মানে পেয়ারা বিক্রি করা হলো 30 টাকা, অ্যাট দ্য রেট অফ দ্য এত টাকা পার গোয়াবা। ম্যানলেস এ ম্যান লস করলো 25%। অর্থাৎ 32টা পেয়ারা 30 টাকা বিক্রি করায় কত টাকা? 25% লস হয়েছে। হাউ মেনি গোয়াবাস শুড বি সোল্ড ফর 18 টাকা? 18 টাকা কয়টা পেয়ারা বিক্রি করতে হবে যদি আমি 20% লাভ করতে চাই? অফ দ্য ট্রানজ্যাকশান, এই ট্রানজ্যাকশানের মধ্যে যে আমি 18 টাকায় কয়টা পেয়ারা বিক্রি করলে আমার 20% লাভ হবে? প্রশ্নটা তো বুঝছেন। আমাদের এটা কোনো বিষয় না। 32কে 30 দ্বারা ভাগ করলে 1.066 আসে, এটা আমার প্রয়োজন নাই। আমার প্রশ্ন হলো 32টা পেয়ারার দাম ছিল, বিক্রি করছি কত? 30 টাকা। প্রশ্ন হলো 30 টাকা কি ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য কি ক্রয় মূল্যতে কম না বেশি? অবশ্যই কম। কত কম? 25% কম। তাহলে এটা কত পার্সেন্ট বলেন? 75%। এই 30টা কত পার্সেন্ট? 75%। তাহলে আপনি এই 30কে যদি 75 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করেন তাহলে 30টা এই 32টা পেয়ারা কি পেয়ে যাবেন? ক্রয় মূল্য পেয়ে যাবেন। আমি একটু করেও রাখছি, দেখেন। সেটা হচ্ছে 32টা পেয়ারার দাম কয় টাকা? 30 টাকা। 25% লস হইল। তাহলে কস্ট 23। 32টা পেয়ারার ক্রয় মূল্য কত? তাহলে ওই যে 30কে 75 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করেন 40 টাকা। এই হিসাব নিকাশ তো করতে পারবেন না। এই যে 4 25 আর 3 25, 3 দা 30কে কাটলে 10 হবে। 4 10 কত? 40 টাকা। হ্যাঁ, 32টা পেয়ারার ক্রয় মূল্য কত? 40 টাকা। এখন 40 টাকা যদি আপনি 20% লাভ করতে চান, যে 20% প্রফিট, 20% প্রফিট, দেন সেলস প্রাইস অফ 23 গোয়াবাস, মানে এই 32টা পেয়ারারই যদি 20% লাভে বিক্রি করেন তখন বিক্রয় মূল্য দাঁড়ায় কত? 48 টাকা। 100 টাকার জিনিস আমরা যদি ঐকিক নিয়মে অঙ্ক করতাম যে 20% লাভে সেলস প্রাইস কত হয়? 100 + 20 মানে 120। তাহলে যখন কস্ট প্রাইস 100 টাকা, দেন সেলস প্রাইস 120 টাকা, কস্ট প্রাইস 1 টাকা, সেলস প্রাইস কত হয়? 120/100। দেন কস্ট প্রাইস 40 টাকা, সেলস প্রাইস কত হবে? তখন কিন্তু গুণ করতে হয়। সেই ক্ষেত্রে এই বিষয়টা আপনার শর্টকাটে একটু করতে পারেন। 40কে 120 দ্বারা গুণ করেন, 100 দ্বারা ভাগ করেন, 48 টাকা পেয়ে গেলাম। যদি 20% লাভে আমি কি করি? 32টা পেয়ারায় বিক্রি করি। কিন্তু আমাকে বলছে 32টা না, কয়টা পেয়ারা? 18টা পেয়ারা। তাহলে আপনারা কি করতে পারি? সেলস প্রাইস 48 কত? 32টা পেয়ারার সেলস প্রাইস কত? অর্থাৎ 48 টাকা বিক্রি করতে হবে 32টা পেয়ারা। তো 1 টাকায় কয়টা বিক্রি করতে হবে? 48 কত? 32। প্রশ্ন করছে 18 টাকায় কয়টা? তাহলে 18তে গুণ করেন। তাহলে আমরা কি করি? 3 × 48, 16 দোকানে কত? 32। আর 3 × 48, 16 দোকানে 32। প্রশ্নটা আমি একটু আবার রিপিট করি। 48 টাকায় বিক্রি হবে 32টা পেয়ারা। হ্যাঁ, 32টা পেয়ারা 48 টাকা, অর্থাৎ 48 টাকায় বিক্রি হবে 32টা পেয়ারা। 1 টাকায় বিক্রি হবে এইভাবে, 18 টাকায় বিক্রি হবে আর একটু বেশি পেয়ারা। তাহলে আমরা কি করি? এইটা হবে 3 × 48, 16 দোকানে 32, 6 দোকানে কয়টা হলো? 12টা পেয়ারা। হ্যাঁ, তো রিটেন না তো প্রিলিমিয়ার, আশা করি পারবেন। সমস্যা হলে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, তাহলে কয়টা পেয়ারা? 12টা পেয়ারা। দেখুন সময় অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে যারা, যেহেতু আমার নির্দিষ্ট স্টুডেন্ট, ওদেরকে আমি বেশি পড়াচ্ছি, তাহলে আমার সবটুকু সমাধান দিতে হবে। তাহলে 48 নাম্বার অঙ্কটা আবার আসি। 48 নাম্বার অঙ্ক দেখেন, একটু সময় নিয়ে কষ্ট করে দেখবেন আর কি, যেহেতু সময় একটু বেশি যাচ্ছে।
অনেকগুলো অঙ্ক তো আগে বোঝাইতে হয়, এখন করা আছে, এই জন্য অল্প সময় হয়ে যাবে। দেখেন প্রশ্নটা আগে একটু দেখেন। এ সোল্ড এ ওয়াচ টু বি, এ একটা ওয়াচ বিক্রি করে বি এর কাছে 20% গেইন করে, বি আবার এটা সি এর কাছে সেল করে 10% লস করে। সি বট করছে ওয়াচটা কত 216 টাকা, অ্যাট হোয়াট প্রাইস ডিড এ পারচেজ ইট, অর্থাৎ এ এটাকে কত টাকা দিয়ে কিনছিল। সেই প্রশ্নটা আগে বুঝতে চেষ্টা করেন। এ যেটা বিক্রি করলো বি কিন্তু সেটা ক্রয় করলো, আবার বি যেটা বিক্রি করলো সি কিন্তু সেটা ক্রয় করলো। সি ক্রয় করলো কত 216 টাকা, সি যখন ক্রয় করছে এটা বি এর কিন্তু কি প্রাইস, সেলস প্রাইস। তো বি যখন সেলস প্রাইস, বি এর সেলস প্রাইসটা যখন আমরা পেয়ে যাব, তো বি যা সেল করলো, বি কী করলো লসে সেল করছে, কিন্তু বি লসে সেল করছে। তার মানে বি যে সি যেটা ক্রয় করলো এটা কিন্তু বি এর সেলস প্রাইস, সি এর যেটা পারচেজ প্রাইস বি এর এটা কিন্তু সেলস প্রাইস। এই জন্য লিখছি সেলস প্রাইস অফ বি কত 216টা কত পার্সেন্ট 90%। এই জন্য 90 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 240 কী পেয়ে যাব, বি এর সেলস প্রাইস। সি যেটা কী করলো এটা সেলস প্রাইস হবে না, আর বি সেল করলো 216 টাকা, সি পারচেস করলো 216 টাকা দিয়া। এখন তাহলে এই যে 216 টাকাটা এটা হলো কত পার্সেন্ট টাকা, বি যখন সেল করছিল সে কিন্তু সব সেল করতে পারে নাই, 10% কমে সেল করছে, 100 টাকার জিনিস 90 টাকা বিক্রি করছে। তাহলে এই যে টাকাটা 216 টাকাটা 90%, এই জন্য 90 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে বি এর কী পেয়ে যাবেন, পারচেস প্রাইস পেয়ে যাবেন। এটা তো সেলস প্রাইস বি এর দেওয়া ছিল, সি এর জন্য পারচেস প্রাইস। তাহলে 216কে 90 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে ফলাফল আসছে আমাদের কত 240 টাকা। 240 টাকা কী করলো, বি পারচেস করলো, এ আবার সেল করলো। এ যখন সেল করে সে কিন্তু 100 টাকার জিনিস কী করে 120 টাকা বিক্রি করে, 100 টাকার জিনিস কত বিক্রি করে 120 টাকা। তাহলে এই যে 200 যে টাকা এটা কত পার্সেন্ট টাকা, এটা কি পারচেস প্রাইস থেকে বেশি না কম, অবশ্যই বেশি। কত বেশি, 120 বেশি। তাহলে এই 240 টাকাকে 120 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে কি পেয়ে যাবেন, এ এর পারচেস প্রাইস পেয়ে যাবেন। একদম সিম্পল না সমাধানটা। এবার আমি চলে আসবো 49 নাম্বার যে অঙ্কটা, একটা জ্যামিতির অঙ্ক। জ্যামিতির অঙ্কতে চলে আসি। দেখেন a square is inscribed in a circle of diameter 2a, অর্থাৎ একটা স্কোয়ার মানে একটা বর্গের মধ্যে ইনস্ক্রাইব করা আছে একটা কি সার্কেল। a square is inscribed in a circle, একটা সার্কেলের মধ্যে একটা বর্গ অঙ্কন করা আছে, যে বর্গটার ডায়ামিটার হচ্ছে কত, যে সার্কেলের ডায়ামিটার 2 মিটার। বিষয়টা বুঝতে পারছেন? একটা স্কোয়ার ইজ ইনস্ক্রাইব ইন এ সার্কেল, একটা সার্কেলের মধ্যে একটা স্কোয়ার অঙ্কন করা আছে, যে সার্কেলের ডায়ামিটার হচ্ছে 2a। অ্যানাদার স্কোয়ার ইজ and another square is circumscribing circle, অর্থাৎ সার্কেলটাকে ঘিরে আরেকটা স্কোয়ার সার্কেলটাকে ঘিরে রাখছে। তো ডিফারেন্স বিটুইন দ্য এরিয়া অফ দ্য আউটার অ্যান্ড ইনার স্কোয়ার, ইনার এবং আউটার স্কোয়ারের পার্থক্যটা বের করতে বলছে। সিম্পল প্রশ্নটা একটু বুঝতে চেষ্টা করেন। দেখেন আমি বৃত্তটা এঁকে রাখছি। এই যে প্রথম একটা বৃত্ত দেখতেছেন, এই যে বৃত্ত এবিসি একটা বৃত্ত, তাহলে এই এক্স হলো প্রত্যেকটা বাহু, আমি এক্স ধরে নিলাম। এই 2a হচ্ছে দেখেন ব্যাস, আমি কিন্তু এই বর্গের এই প্রান্ত থেকে যখন এই প্রান্তে টানলাম এটা কিন্তু কেন্দ্র দিয়ে গেছি, তার মানে এটা ব্যাস। কিন্তু এটা হয়ে গেল কি বর্গের মধ্যে এই ব্যাসটা এই দিক দিয়ে টানার কারণে আমার কি হয়ে যাচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি হচ্ছে। এদিকে একটা সমকোণী, এদিকে আরেকটা সমকোণী ত্রিভুজ। তো এটা একটা সমকোণ হয়ে গেল, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। তাহলে এদিকেও এক্স এদিকেও এক্স, তাহলে 2a স্কোয়ার সমান এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার লিখতে পারি। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা 2a স্কোয়ার মানে কি 4a স্কোয়ার, এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার হয়ে গেল। তো 2x স্কোয়ারকে 2 দ্বারা যদি 4কে ভাগ করে 2a স্কোয়ার হবে। তাহলে x সমান রাখতে গেলে আমরা কি হবে, রুটটা এদিকে দিতে হবে। x সমান কি হলো √2a, এক্সের মান হলো √2a। বিষয়টা ক্লিয়ার? x ছিল কি একটা বাহু, বর্গের একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গের ক্ষেত্রফল কত, এটাকে স্কোয়ার করে দেই। √2a স্কোয়ার করলে কি হবে 2a স্কোয়ার, কারণ রুট আর স্কোয়ারে কাটা যাবে, a আর a কী হবে a স্কোয়ার হবে 2a স্কোয়ার। এবার প্রশ্নটা বুঝতে হবে যে আরেকটা স্কোয়ার কী করলো, আরেকটা স্কোয়ারে বৃত্তটাকে আটকে রাখছে। তার মানে বৃত্তটা বাহির দিয়ে, স্কোয়ারটা কিন্তু বাহির দিয়া, এদিক থেকে টাচ করবেন,
চারিদিকে একটা বৃত্ত আঁকেন, স্কোয়ার আঁকেন, বর্গ, মানে এখন বৃত্তটাকে ইনস্ক্রাইব করলো, বৃত্তটা অন্তর্লিখিত হয়ে গেল, বর্গটা বাইরে চলে আসছে। সেই ক্ষেত্রে এখন আপনার বিষয়টা হলো জানতে হবে যে জিনিসটা, যে আমাদের এই যে বর্গটা আছে, বর্গটা থেকে এই প্রান্ত টাচ করছে এবং এইদিকেও আসা বর্গটাকে এদিকেও টাচ করছে। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধটা, বৃত্তের যে ব্যাসটা ছিল সেটা 2a, তার মানে এইটাও তো বৃত্তের ব্যাস না, এটা বৃত্তের ব্যাস না, এই প্রান্ত থেকে এই প্রান্ত পরবর্তীতে স্কোয়ারটা, এটাও তো বৃত্তের ব্যাস, এদিকেও যদি আপনি টানেন তাও তো বৃত্তের ব্যাস। হ্যাঁ, তাহলে বৃত্তের ব্যাস ছিল 2a, এই বৃত্তের ব্যাসটা হয়ে গেল কি পরবর্তী স্কোয়ারের 1 বাহুর দৈর্ঘ্য। পরবর্তী যে স্কোয়ারটা, বৃত্তের বাইরে যে স্কোয়ারটা, সেটার 1 বাহুর দৈর্ঘ্য হলো আগের বৃত্তের ব্যাসটা। তাহলে 2a ছিল বৃত্তের ব্যাস, তাকে স্কোয়ার করলে 4a স্কোয়ার। তাহলে ডিফারেন্স যেহেতু বলছে 4a স্কোয়ার থেকে 2a স্কোয়ার বাদ দিলে কি হবে, 2a স্কোয়ার হলো আনসার। 49 নাম্বার হয়ে গেল। এবার আমি 50-তে চলে আসছি। আমি অনেকগুলো অঙ্ক, যেহেতু আমার নির্দিষ্ট স্টুডেন্টদের এই ক্লাসটা করতে হবে, এই জন্য আমার সবগুলো অঙ্কই করাচ্ছি। এতক্ষণ ভিডিও দেখার হয়তো ধৈর্য সবার থাকবে না, থাকার কথাও না। যারা খুবই আগ্রহী, যাদের খুবই আগ্রহী তারাই হয়তো জয়েন করবে, দেখবে এবং আমাকে কমেন্টস করে জানাবে তাদের কেমন লাগলো সেই বিষয়টা। তারপরে যে প্রশ্নটা ছিল অ্যাভারেজ অফ 3 নাম্বার, 3টা নাম্বারের x y z এর অ্যাভারেজ হলো 45, x ইজ গ্রেটার দেন দ্য অ্যাভারেজ অফ y এবং z বাই 9, x এর মানটা বড়, y z কে যদি অ্যাভারেজ করি তার থেকে x এর মান কি 9 বড় হয়। আবার বললো y z এর অ্যাভারেজ থেকে দি অ্যাভারেজ অফ y অ্যান্ড z ইজ গ্রেটার দেন বাই 2, মানে y এবং z এর অ্যাভারেজের মান y থেকে 2 বেশি, দেন দ্য ডিফারেন্স x এবং z, তার মানে আমার প্রত্যেকটা মান বের করতে হবে। বিষয়টা তো আশা করি বুঝতেই পারছেন। আমি একটু সমাধান দেখাইলে আরও ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। বলছিল 3টা সংখ্যার অ্যাভারেজ কত, 45, তাহলে x y z 3 দা ভাগ করি 45 পেয়ে গেলাম। তারপরে আমরা যদি এটাকে যদি আর গুণন করে দিই তাহলে কি হয়, x প্লাস ওয়াই প্লাস জেড সমান 135, x প্লাস ওয়াই প্লাস জেড সমান 135, মানে 45কে 3 দ্বারা গুণ করলে এটা চলে আসবে। তারপরে আমরা রাখতে পারি ওয়াই প্লাস জেড সমান কত, 135 মাইনাস কত, x লিখতে পারি, 135 মাইনাস x লিখতে পারি। তারপরে আরেকটা সমীকরণ ছিল, সেটা দেখেন কি বলছিল, ওয়াই প্লাস জেডের যে অ্যাভারেজ সেটা x থেকে কত, x থেকে একটু দেখেন আবার, যে x ইজ গ্রেটার দেন ওয়াই প্লাস জেডের মান থেকে x এর মান কত বড়, 9 বেশি। ওয়াই প্লাস জেডের অ্যাভারেজ করলে যে মানটা হবে সেটা x থেকে, x এর মান তার থেকেও 9 বেশি, তাহলে x মান আমরা বাদ দিয়ে দিই, তাহলে তো সমান হয়ে যেত। x যেহেতু x এর মান কত 9 বেশি, তাহলে x বাদ দিলে তো এটা সমান হবে। সেই ক্ষেত্রে আবার আপনারা একটু সমাধান করে নিন। ওয়াই প্লাস জেডের মান কত পাইছিলাম, 135 মাইনাস x, ওই যে আগে দেখছিলাম ওয়াই জেডের মান 135 মাইনাস x বাই 2, x মাইনাস 9। এবার এই জায়গায় তো জাস্ট আর গুণন তো করতে পারবেন আশা করি। 2x মাইনাস 18 সমান 135 মাইনাস x। এবার চলে আসি 3x আর এই এক্সটা মাইনাসের এই পক্ষ আনলে কী হবে, 2টা আর 1টা হলে 3টা হবে, আর মাইনাস আর 18 এদিকে আসলে প্লাস হয়ে যাবে। এই দুইটা যোগ করে 153কে 3 দ্বারা ভাগ করলে x এর মান কত পাইলাম, 51, x এর মান 51 পেয়ে গেলাম। এবার আমরা জানতে পারবো আরেকটা বিষয় করা যায়, যে x এর মান যেহেতু 51 পেয়ে গেলাম, 135 মাইনাস x, এটার মান 135, x এর মান যদি আমরা 51 বসিয়ে দিই তাহলে y প্লাস জেডের মান কত, 84। হ্যাঁ, y প্লাস জেডের মান কত, 84। আরেকটা যে সমীকরণ ছিল সেটা বলছিল কি, যে y এবং জেডের অ্যাভারেজ, y অ্যান্ড জেড অ্যাভারেজ গ্রেটার দেন y বাই 2, মানে y এবং জেডের মানটা অ্যাভারেজ করলে y এর মান থেকে 2 বেশি হয়। তার মানে এই যে y প্লাস জেড বাই 2, এটার যে মানটা সেটা y থেকে কি এই মানটা 2 বেশি, তাহলে y এর মান 2 কম, তাই 2 যোগ করে দেয়। বিষয়টা ক্লিয়ার না? y প্লাস জেডের মান আগেই পেয়ে গেছি 84, এই 84কে 2 দিয়ে ভাগ করলে 42, এই 2 এদিকে নিয়ে আসেন, হয়ে গেল কত 40, 42 থেকে 2 গেলে হবে কত 40, অর্থাৎ y এর মান 40, x এর মান কত 51, তাহলে জেডের মানটা কি আর কোনো সমস্যা, জেডের মান তো অতি সহজেই পেয়ে যাবেন। জেডের মানটা একটু বসায় দিই সমীকরণের মধ্যে, 51 প্লাস 40, 51 প্লাস 40, আর জেডের মান তো জানি না, 135 থেকে 51 বাদ দিলে 44। প্রশ্ন করলো কি, আমাকে প্রশ্ন করলো জেড এবং কার ডিফারেন্স, জেড এবং
এক্স এবং জেটের ডিফারেন্স, এক্সের মান 51, জেটের মান 44 সমান ডিফারেন্স কত 7। আশা করি ক্লিয়ার। প্রশ্ন কারো নাই এর মধ্যে? প্রশ্ন থাকলে অবশ্যই একটু বলতে হবে কমেন্টস করে, বুঝতে কারো কোনো সমস্যা হলে। হ্যাঁ, এবার আমি আসি 51 নাম্বার অঙ্ক, অতি সিম্পল অঙ্ক, সমস্যাই নাই। সেই অঙ্কটা হলো এ বোট ট্রাভেল উইথ এ স্পিড অফ 10 কিলোমিটার/আওয়ার ইন স্টিল ওয়াটার। মানে স্থির পানিতে একটা বোট কী করতে পারে, 10 কিলোমিটার বেগে চলতে পারে। ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, মানে স্রোতের গতিবেগ 3 কিলোমিটার, দেন ফাইন্ড দ্য টাইম টেকিং বোট টু ট্রাভেল 52 কিলোমিটার ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম মানে স্রোতের অনুকূলে যাবে তখন কতক্ষণ সময় লাগবে। আমরা জানি অনুকূলে গতিবেগ, স্রোতের গতিবেগ, নৌকার গতিবেগ যোগ করতে হয়। তাহলে আমরা কি করব, 10-এর সাথে 3 যোগ করলে 13 হবে, অর্থাৎ 1 ঘন্টায় 13 কিলোমিটার যায়। 13 কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগে, তাহলে 52 কিলোমিটার যেতে সময় কতক্ষণ লাগবে সেটা আমরা 52কে 13 দ্বারা ভাগ করলে 4 কিলোমিটার পেয়ে গেলাম, 4 আওয়ার্স। সিম্পল প্রশ্ন, অতি সহজেই এটার সমাধান হয়ে গেল। এবার চলে আসি 52 নাম্বার অঙ্ক। একটু সময় দেওয়া দেখতে হবে যারা আগ্রহী। 52 নাম্বার যে অঙ্কটা ছিল, যে রহিমা ক্যান রো 60 কিলোমিটার ইন স্টিল ওয়াটার, অর্থাৎ রহিমা কী করে, রহিমা রো ইকেতে বলতে 16 কিলোমিটার বেগে স্থির পানিতে নৌকাটা চালাইতে পারে। ইট রহিমা ক্যান রো মানে যেতে পারে আর কি, নৌকার তো উল্লেখ নাই। ইট টেক হার থ্রাইস অ্যাজ লং অ্যাজ টু রো আপ, আপ মানে প্রতিকূল, টু রো ডাউন ইন দ্য ওয়াটার রিভার, অর্থাৎ নদীর অনুকূল থেকে প্রতিকূলে যেতে 3 গুণ সময় বেশি লাগে। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন স্পিড ইন স্টিল ওয়াটার অ্যান্ড দ্যাট অফ স্ট্রিম, অর্থাৎ স্থির পানিতে তার গতিবেগ এবং স্রোতের গতিবেগ ডিফারেন্সটা বের করতে বলছে। তো স্থির পানিতে গতিবেগ তো দেওয়াই আছে, আমার বের করতে হবে কি, তাহলে ওই স্রোতের গতিবেগটা বের করলে ডিফারেন্স বের করা অতি সহজ। তা আমি একটু সিম্পল একটু হিসাব নিকাশ করে রাখছি, একটু দেখে রাখেন। মনে করেন স্রোতের গতিবেগ যদি x হয়, 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 তাহলে অনুকূলে বেগ কী হবে, 16 + x যোগ হবে। অনুকূলে গতি হবে 16 + x কিলোমিটার, আর ও প্রতিকূলে হবে কি 16 - x কিলোমিটার। প্রশ্ন হলো, প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, এই যে গতিবেগ, এই এত অনুকূলে যতটুকু লাগে প্রতিকূলে এই পরিমাণ রাস্তা যেতে তার 3 গুণ সময় বেশি লাগে। অর্থাৎ মনে করেন অনুকূলে একটা নৌকা যদি 1 ঘন্টায় 24 কিলোমিটার যেতে পারে, প্রতিকূলে যেতে তার 3 গুণ সময় বেশি লাগে। তাই প্রতিকূলে যেতে 3 গুণ সময় বেশি লাগে মানে কি, তার গতিবেগটা 3 গুণ কমে যায়। তাহলে গতিবেগকে আমি 3 গুণ করে দেন, তাহলে দূরত্বটা সমান হয়ে যাবে। এই জন্য এটা 3 গুণ করে দিছি। এটার গতিবেগটা অবশ্যই কম, তাহলে 3 দ্বারা গুণ করলে যেমন 8 যদি হয়, 8-এর সাথে 3 গুণ করে 24 হবে। তো এই ক্ষেত্রে এক্সের মান বের করলে আমরা কি পেয়ে যাচ্ছি, হিসাব নিকাশ এতটুকু হিসাব তো পারবেন আশা করি। 16x-এর সাথে 3x, 3 × 48 - 3x, তাহলে x তো প্লাসের আছে, এই মাইনাসটা প্লাস হবে। 48 থেকে 16 বাদ দিলে 32 হবে। 32কে 1 দ্বারা মানে 3x + x মানে 4x, 4 দ্বারা ভাগ করলে 8 কিলোমিটার/আওয়ার। স্রোতের ডাইট নৌকাটা তো বলাই ছিল 16 - 8, তাহলে 8 কিলোমিটার বেগ। সিম্পল সমাধান। এবার চলে আসবো 53 নম্বর অঙ্কে। এটাতে যদি কারো প্রশ্ন থাকে আমাকে একটু বলতে পারেন, যে জায়গায় বুঝেন না সেই জায়গায় অবশ্যই। তারপরের যে প্রশ্ন ছিল 53 নম্বর, এই প্রশ্নে বলা ছিল একটা ট্রেন কি করে ট্রেন লিভস স্টেশন থেকে 7টায় সে লিভ নেয় এবং রিচেজ অ্যানাদার স্টেশন বি 11টা বাজে পৌঁছে। অ্যানাদার ট্রেন লিভস বি 8 AM, সকাল 8টায় ত্যাগ করে রিচেজ এ স্টেশনে পৌঁছে 11:30টায়। দ্য টু ট্রেন ক্রসেস ওয়ান অ্যানাদার এট, অর্থাৎ দুইটা ট্রেন আরেকটা ট্রেনকে অবশ্যই ক্রস করবে, যেহেতু 11টা এবং 11:30টার মধ্যেই দুজনের গন্তব্যে পৌঁছে গেছে, অবশ্যই মাঝে ক্রস করছে একজন আরেকজনকে। সেটা কয়টা বাজে করছে সেটা কিন্তু প্রশ্ন। তো সেই প্রশ্নটা করার জন্য আপনি একটু দেখে রাখতে পারেন 53 নাম্বার অঙ্ক। ধরুন 7টা থেকে যাত্রা শুরু করলো, এ স্টেশন থেকে বি স্টেশনে 11টা বাজে পৌঁছলো, তার মানে 4 ঘন্টায়। আর বি কী করলো, আরেকটা ট্রেন 8টায় শুরু করে বি স্টেশন থেকে এ স্টেশনে আসলো 11:30টায়, মানে 3.5 ঘন্টা সময় লাগছে। কয় ঘন্টা? 3.5 ঘন্টা সময় লাগছে।
প্রশ্ন হলো ডিস্টেন্সটা যদি এক্স ধরি, ডিস্টেন্সটা কত, এক্স কিলোমিটার। তা মনে করি যে লেট আফটার টি আওয়ার্স দে উইল মিট বা দে উইল ক্রস ওয়ান অ্যানাদার, একজন আরেকজনকে টি ঘন্টা পরে ক্রস করবে, অর্থাৎ অবশ্যই 7টা থেকে 11টা 11:30টার মধ্যেই তাদের ক্রসটা হয়ে গেছে, এর বাহিরে না। তাহলে সো ফার্স্ট ট্রেন রানস টি আওয়ার, প্রথম ট্রেনটা টি ঘন্টা চলছে, তারপরে এই দ্বিতীয় ট্রেনের সাক্ষাৎ হয়েছে। যেহেতু প্রথম ট্রেন কিন্তু আগেই যাত্রা শুরু করে দিয়েছে, টি ট্রেন কিন্তু 1 ঘন্টা পরে যাত্রা শুরু করছে, তার মানে টি যতক্ষণ চলছে সেকেন্ড ট্রেন কিন্তু 1 ঘন্টা কম অতিক্রম করছে। এবার আমরা গতিবেগ নিয়ে চলে আসব। সবাই তো এক্স কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন মতে আমরা কি লিখতে পারি তাহলে, যে xt/4 গতিবেগ কত ছিল, x/4, 4 ঘন্টায় কিন্তু প্রথম ট্রেনের যাত্রা, এটা হলো কয় ঘন্টার দূরত্ব, 1 ঘন্টার দূরত্ব, 1 ঘন্টায় এতটুক যায়। যেহেতু টোটাল দূরত্ব 4 কিলোমিটার, 4 দ্বারা ভাগ করলাম, 1 ঘন্টার দূরত্ব পেয়ে গেলাম। যেহেতু আমি বলছি টি ঘন্টা পরে তাদের সাক্ষাৎ, তাহলে টি কিলোমিটার টি দ্বারা গুণ করব। সেম কাজটা করছি এর ক্ষেত্রেও, সেটা কিন্তু 1 কিলোমিটার গেল 3.5 ঘন্টা, তার মানে এই 3.5 দ্বারা ভাগ করব। তার গতিবেগটা কত, সময় কতটুকু, t-1, কারণ সে কিন্তু 1 ঘন্টা কম গেছে। বেসিক্যালি বুঝতে চেষ্টা করেন, টোটাল যে দূরত্বটা দুইজনে কিন্তু অতিক্রম করে না, মাঝপথে তাদের সাক্ষাৎ হয়ে গেছে। মনে করেন যে বি যাত্রা শুরু করলো, এই পর্যন্ত আসলো, এ যাত্রা শুরু করে এই পর্যন্ত চলে আসলো, তাহলে এই জায়গায় যদি এসে আবার কাকে পেয়ে যায়, বি যদি আবার এই জায়গায় সাক্ষাৎ হয়ে যেতে পারে, অর্থাৎ দুইজনে মিলে কি করছে, দুইজনে মিলে ওই x কিলোমিটার রাস্তায় কিন্তু অতিক্রম করছে, দুইজনে মিলে x কিলোমিটার রাস্তায় অতিক্রম। তাহলে এই জন্য এই গতিবেগকে টি সময় দ্বারা গুণ করলাম, এটাও t-1 দিয়ে গুণ করলাম, টোটাল কিন্তু দূরত্ব পেয়ে গেলাম, দূরত্বটা কিন্তু x, দুইজনে মিলে কিন্তু x কিলোমিটার দূরত্বই অতিক্রম করছে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এরপরে আপনারা যা সমাধান করবেন, দশমিকটা উঠাইলাম, উপরে 10 নিচে 35, t-1, এই সমীকরণটা আপনারা শুধু একটু দেখে রাখেন। এই সমীকরণটা তো আপনাদের নিজ দায়িত্বেই করা উচিত। xt এইদিকে হবে কত, 10 দ্বারা যদি আমরা এটা কাটি, 5 দুগুণে 10, 5 7 35, নিচে 7, উপরে 2, তো 4 আর এই 20 লসাগু করলে কত হয়, 28 লসাগু হয়, 28 লসাগু। তাহলে লসাগুটা তো আমরা করি পাই, 4 7 28, 7 কত xt, আর এদিকে হবে 8x। 27কে যখন আমরা 28কে যখন 7 দ্বারা ভাগ করবো 4 হবে, 4-এর সাথে 2 গুণ করলে 8 হবে, 8-এর সাথে এই মানগুলা গুণ করে দিব, তাহলে দেখেন x হলো, হ্যাঁ, 7xt মাইনাস tx আর মাইনাস 8x, 8 দ্বারা কিন্তু t এবং 8x এর সাথে t এবং 1 যখন গুণ করব এই মানটা হয়ে গেল। এবার আর গুণন করবো, অর্থাৎ হিসাব সমীকরণটা, হিসাব নিকাশটা আর আমি এত বোঝাতে যাচ্ছি না, আপনারা একটু দেখে রাখেন শুধু হিসাবটা, হ্যাঁ, হিসাবটা বুঝতে আশা করি কারো সমস্যা নাই। তো টি উভয় পক্ষ থেকে 1 বাদ দিলে টির মান কত হলো, টির মান হলো 2.4 আওয়ার্স, 2.4 আওয়ার্স মানে 2 ঘন্টা 24 মিনিট। তো 7টা থেকে যাত্রা শুরু করলে 2 ঘন্টা 24 মিনিট চলার পরে তাদের সাক্ষাৎ হয়, তার মানে 9টা 24 মিনিটে তাদের সাক্ষাৎ হবে। কয়টায়, 9টা 24 AM তাদের মধ্যে সাক্ষাৎ হয়ে যাবে। 54 অঙ্ক ধৈর্য ধারণ করে একটু দেখতে হবে, অনেকগুলো অঙ্ক সমাধান এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু। একটা ট্রেন 150 মিটার লং ক্রসেস এ মাইলস্টোন, মানে মাইল ফলক লেখা থাকে না, সেগুলা 15 সেকেন্ডে সে ক্রস করছে। 150 মিটার লম্বা, 15 সেকেন্ডে ক্রস করে ফেলছে। তারপরে ছিল অ্যানাদার ট্রেন কি করলো, সেম লেন্থ মানে লম্বা 150, ট্রাভেলিং এ ট্রেন অপোজিট ডিরেকশান 12 সেকেন্ডে ক্রস করলো। দ্য স্পিড অফ দ্য ট্রেন সেকেন্ড, অর্থাৎ সেকেন্ড ট্রেনের গতিবেগটা ঘন্টায় কত সেটা বের করতে বলছে। প্রশ্নটা তো বোঝা হয়ে গেছে, অর্থাৎ একটা ট্রেন যাচ্ছে আর একটা ট্রেন আসছে, প্রথম ট্রেনটা একটা নির্দিষ্ট মাইল ফলক ক্রস করতে তার সময় লাগে 15 সেকেন্ড, দ্বিতীয় ট্রেনটা কী করলো, প্রথম ট্রেন যখন তারা ক্রস করলো অ্যানাদার আরেকটা ট্রেন 12 সেকেন্ড সময় লাগছে। তাহলে এই জায়গায় আমাদের দ্বিতীয় সেকেন্ড ট্রেনের স্পিডটা বের করতে বলছে। সেই ক্ষেত্রে আমরা যেহেতু অপোজিট ডিরেকশান, এই ক্ষেত্রে আমরা কী লিখতে পারি, ফার্স্ট ট্রেনের দৈর্ঘ্যটা, ফার্স্ট ট্রেনের যে স্পিডটা কত, 150কে আপনি 15 দ্বারা ভাগ করেন, 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 10 মিটার যেতে পারে প্রথম ট্রেন, সেটা কিন্তু উল্লেখ করা আছে। কোনো নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করা, কোনো মাইল ফলককে অতিক্রম করা মানে হচ্ছে ওই ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তার মানে 150 মিটার গেছে,
15 সেকেন্ডে, তো 1 সেকেন্ডে কত হয় 10 মিটার, 10 মিটার। এটা প্রথম ডাটা পেয়ে গেলাম। কম্বাইন যখন অপোজিট ডিরেকশন হয়, এই টাইপের একটা অঙ্ক আগেও পেয়েছিলাম, সেই ক্ষেত্রে টাইম বের করার জন্য আমাদের কী লিখতে পারি, D1 D2, আর প্রথমটার গতিবেগ দ্বিতীয়টার গতিবেগ। আমরা জানি কারটা, প্রথমটার গতিবেগ জানি, কিন্তু দ্বিতীয়টার গতিবেগ জানি না, সেই জন্য আমরা B2 রাখছি। দুইটা মিলে কম্বাইনে কত হয়েছে, 12 সেকেন্ডে গেছে। 150 এদিকে 10 মিটার, যেহেতু 1 সেকেন্ডে 10 মিটার যায়, এবং B2 তো আমরা জানি না। তারপর এটা আমি সমীকরণ হিসাব নিকাশটা দেখাতে ইচ্ছা হচ্ছে না, আর গুণন করে দিলাম। 12 সাথে 10 আর B2 গুণ করলে কী হবে, 120, 12 B2 সমান 300। তাহলে 12 B2 300 মাইনাস 120 করলে 180, 180কে 12 দ্বারা ভাগ করলে 15 হচ্ছে কার গতিবেগ, সেকেন্ড ট্রেনের মিটার পার সেকেন্ডের গতিবেগ। যেহেতু সবগুলাই জায়গায় মিটার পার সেকেন্ড, তাহলে এটাও কি মিটার পার সেকেন্ড। আগে বলছিলাম মিটার পার সেকেন্ড আমাকে বের করতে বলছে ঘন্টায় গতিবেগটা, তাহলে মিটার পার সেকেন্ডের গতিবেগকে ঘন্টায় রূপান্তর করার জন্য কৌশল কিন্তু আমি বলছিলাম। 15কে আপনি কি করেন, উপরে 18 নিচে কত 5 গুণ করে দেন, 3 5 15, 3 18 কত হবে 54, অর্থাৎ 54 কিলোমিটার পার আওয়ার। পার কিলোতে পার আওয়ারে 54 কিলোমিটার যেতে পারে সেকেন্ড ট্রেন। হয়ে গেল এটারও সমাধান। এবার তাহলে আসি এবার 55। একটু দ্রুত করাবো এখন, একটু সহজ আছে। দেয়ার আর 2 নাম্বার অফ দ্য রেশিও, দুইটা নাম্বারের রেশিও হচ্ছে 5 এবং 4। 5 4 হলো দুইটা নাম্বারের রেশিও, বাস্তব না। ইফ দ্য 4 ইজ সাবস্ট্রাক্টেড বোথ নাম্বার, দ্য রেশিও হয়ে যায় এত। আর যদি হোয়াট উইল বি দ্য রেশিও, 4 যদি গুণ করি, যোগ করে দেয় বোথের সাথে, তখন কি হবে সেটা প্রশ্ন, বুঝতে পারছেন তো। অর্থাৎ দুইটা সংখ্যার রেশিও হচ্ছে এমন, 4 বিয়োগ করলে রেশিও দাঁড়াবে কত, উভয়টা থেকে 4 বিয়োগ করলে রেশিও দাঁড়াবে এত, এখন উভয়ের সাথে 4 যোগ করলে রেশিও হবে কত সেটা বের করতে বলছি। কিন্তু উভয় সংখ্যাটা কত সেটা তো আমার আগে বের করতে হবে। সেটা বের করার জন্য আমি চলে আসছি আবার সমাধানের দিকে, একটু দেখে রাখেন। সিম্পল বিষয় কিন্তু, অর্থাৎ আমরা রেশিওকে যখন 1 ধরে দিব, তাহলে প্রথম সংখ্যা 5x, প্রথম সংখ্যা 4x, দ্বিতীয় সংখ্যা 5x। তাহলে আমরা কি করতে পারি, এই প্রথম সংখ্যাকে 4x থেকে 4 বাদ দেই, 5x থেকে 4 বাদ দেই, তাদের আমরা তো জানি অনুপাত মানেই ভাগ, তাহলে 3/4, 3/4। এবার আমরা এটা আর গুণন করে দিচ্ছি। হিসাব নিকাশটা করতে পারবেন না, হিসাব নিকাশ আশা করি কেউ পারবেন, এমন কেউ নাই যারা ব্যাংকে পরীক্ষা দেওয়ার আগ্রহী আছেন অ্যাটলিস্ট। তো এক্সের মান কত আসলো, 4 আসলো। তাহলে আমরা এই 4x এর মানটা এই জায়গায় বসায় দিই, 4 4 16, 4 5 20। দুইটা সংখ্যা কত, একটা 16 আর একটা 20। বলছিল 16 এবং 20, তার সাথে 4 যোগ করতাম, যোগ করলে এটা হবে 20, এটা হবে 24। তারপর এটা যদি আমরা কাটাকাটি করি, 4 5 20, 4 6 24, তার মানে 5 6, অনুপাত কত 5 6। ক্লিয়ার। এবার আসি 56। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাতে হবে, প্রত্যেকটা অঙ্ক নাম্বার ধরে ধরে, তাহলে আমি আপনাদের এই বিষয়গুলো রিপ্লাই দিব, কোনটা বুঝতেছে না কেন বুঝেন না। ইনকাম অফ এ 20% হায়ার দেন ইনকাম বি, অর্থাৎ বি থেকে এ এর ইনকাম 20% বেশি, এবং বির ইনকাম ইজ 20% লেস দেন সি, সি থেকে আবার বি এর ইনকাম 25% কম। হোয়াট পার্সেন্ট লেস এ ইনকাম ফ্রম সিজ ইনকাম, অর্থাৎ কত পার্সেন্ট কম আছে সি এর ইনকাম থেকে এ এর ইনকাম। তাহলে প্রশ্নটা তো বোঝার বাকি নাই, প্রশ্ন পড়ার মধ্যে আশা করি বুঝে গেছেন প্রশ্ন। তা আমার ধরে নিতে হবে প্রথমবারে সির ইনকাম কয় টাকা, 100 টাকা। সি এর ইনকাম 100 টাকা, তো সি এর ইনকাম যত হয় বি এর ইনকাম তার চেয়ে 25% কম, তার মানে 75 টাকা। এবার প্রশ্ন হলো এ এর ইনকাম কত, এর যে ইনকাম বি থেকে কত পার্সেন্ট বেশি ছিল, বি থেকে 20% বেশি, তার মানে বি এর যে ইনকাম তার থেকে 20% বেশি। অর্থাৎ যখন বি এর ইনকাম যখন 100 টাকা হয়, এ এর ইনকাম তখন 120 টাকা। তাহলে 75 টাকা হলে কত হবে, অর্থাৎ ঐকিক নিয়মে আমি করি নি আর কি, যে বি এর ইনকাম যখন 100 টাকা হয়, এ এর ইনকাম কত 120 টাকা। যখন 1 টাকা হয় তখন কত হয়, ভাগ করেন। যখন 75 টাকা হয় তখন অবশ্যই বেশি হবে, তখন গুণ করেন। তাহলে 75-এর সাথে 120 গুণ করে 100 দ্বারা ভাগ করলে 90 টাকা। এটা কার ইনকাম, এ এর ইনকাম। সি এর ইনকাম 100, তো এ এর ইনকাম 90, কয় টাকা কম, 10 টাকা কম। 100 টাকায় 10 টাকা কম, তার মানে পার্সেন্টেজ করলে এই 10%ই হবে। সিম্পল না বিষয়টা। 57 নম্বরে চলে আসি, সিম্পল প্রশ্ন, এটাও অতি সহজ প্রশ্ন। রেশিও অফ দ্য 2 নাম্বার ইজ কত, দুইটার সংখ্যা রেশিও হচ্ছে 7 এবং 4। ইফ 8 অ্যাডেড বোথ নাম্বার বিকাম রেশিও এত। এটা এইমাত্র যে করাইছে, আমি শুধু একটু দেখাবো। যদি 8 আমরা যোগ করে দিই, সংখ্যাটা কত ধরলাম, 7x আর একটা 4x।
তো 7x/4x 8 যোগ করে দেয়, সংখ্যা দাঁড়াবে বলছিল। ওরা বলছে অনুপাত কত হবে, 13 এবং 8 অনুপাত। অনুপাত মানেই ভাগ, আমি ভাগ আকারে লিখে দিয়েছি সরাসরি। তারপরে আর গুণন করে দিলাম, আর গুণন করলে এক্সের যে মান পাইলাম। আমাকে প্রশ্ন করলো কি স্মলার নাম্বার কত, যে যার অনুপাত কম সেই নাম্বারটাই কিন্তু ছোট নাম্বার। তো এক্সের মান 10 হলে 70, আর বড়টা প্রথমটা 4 × 40, বড়টা 70, ডিফারেন্স বললে 30, অত অনেকগুলো বের করা সম্ভব। এভারেজ বললে কত, যে 70 এবং 40 যোগ করেন 110, এভারেজ করলে 55, অনেকগুলো বিষয় এটা থেকে বের করা যায়। আশা করি এটা বুঝতেও কারো সমস্যা নাই। আর আমার স্টুডেন্ট যারা আছো না বুঝলে অবশ্যই কিন্তু কমেন্টস করতে হবে, তাহলে আমি এই বিষয়টা নেক্সট ভিডিওতে আবার সরাসরি জুম ক্লাসে আমি তোমাদের এটা আলোচনা করব। এবার চলে আসি 57 নম্বর তো হয়ে গেল, 58 নম্বর অঙ্ক। আর দুইটা অঙ্ক আছে, একটু ধৈর্য ধারণ ধরেন। অনেকক্ষণ সময়, এতক্ষণ সময় স্টুডেন্টরা দেখবে কি না এটাই তো হচ্ছে না, কিন্তু আলোচনা তো আমার করতে হচ্ছে। এ এবং বি ক্যান ডু এ ওয়ার্ক 12 ডেজ। এ এবং বি দুজনে মিলে কাজ করে 12 দিনে, আর সেম কাজটাই বি করতে পারে 18 দিনে। প্রশ্ন করলো এ করলে এ কাজটা 3-এর 2 অংশ করবে কত দিনে, সেই প্রশ্ন। এই টাইপের অঙ্ক করার সময় আগে একটু দেখতে হবে, আমি একটু লিখে রাখছি। এ প্লাস বি 1 ডে করে 12-এর 1 অংশ, অর্থাৎ 12 দিনে করে 1 অংশ, তো একদিনে করে কত অংশ, 12 ভাগের 1 অংশ। ক্লিয়ার? বি করে একদিনে কত, 18 ভাগের 1 অংশ। তাহলে এ একদিনে করে কত, এই দুইজনের যৌথ কাজ থেকে, দুইজনের একদিনের কাজ থেকে বি এর একদিনের কাজ বাদ দিলে এ এর একদিনের কাজ পেয়ে যাব। তো মাইনাস করে লসাগু করে বের করলাম 1/36, অর্থাৎ এ সম্পূর্ণ কাজটা করলে এটাকে উল্টাইয়ে দেন, 36 দিন লাগবে। এ ডো ফুল ওয়ার্ক কত দিন, 36 ডেজ। কিন্তু সবটুকু কাজ না, বলছে কত অংশ কাজ, 3-এর 2 অংশ কাজ। তো 3-এর 2 অংশ করলে এ ক্যান ডো কমপ্লিট এত পার্ট, তাহলে কত দিনে, 36কে আপনি 3-এর 2 গুণ করেন 24 দিন। বিষয়টা সিম্পল না? আরও দুইটা অঙ্ক আছে, না বুঝলে কিন্তু অবশ্যই কমেন্টস করে, আমার স্টুডেন্ট যারা অবশ্যই কমেন্টস করে রাখতে হবে। না বুঝলে বাইরের লোকজনও কমেন্টস করবে না বুঝলে। এ টুয়াইস অ্যাজ গুড অ্যাজ বি টুগেদার ডে ফিনিশ এ ওয়ার্ক 16 ডেজ, অর্থাৎ এ ইজ টুয়াইস অ্যাজ গুড অ্যাজ বি। প্রশ্নটা হলো এ বি এর দ্বিগুণ কাজ করতে পারে, তারা দুজনে কাজ করে একত্রে 16 দিনে কাজটা শেষ করছে। দ্য নাম্বার অফ দ্য ডেজ টেকেন বাই এ অ্যালং টু ফিনিশ দ্য ওয়ার্ক, অর্থাৎ এ একা কাজটা করলে কতদিন সময় লাগে সেই প্রশ্ন। তাহলে আমি প্রশ্নটা সমাধান করে রাখছি। মনে করে লেট এ কাজটা করে এক্স ডেতে, তো বি করে 2x ডেতে, দ্বিগুণ সময় লাগে। এই 24-48 কিন্তু পরে আমরা পাইছি, পরে দেখাবো। এ প্লাস বি 1 ডেতে করে কত অংশ কাজ, 1/x 1/2x। এই বিষয়টা যদি কারো বুঝতে সমস্যা আমাকে প্রশ্ন করলে আমি এই বিষয় আবার ডিটেল নেক্সট ভিডিওতে আলোচনা করে দিব। তাহলে তাদের দুজনের মনে করা যে ধরা অংশ কাজটা, সেটা করে কত, 1/x প্লাস 1/2x সমান 1/16। এটা কিন্তু প্রশ্নই দেওয়া ছিল, একদিনের কাজ। তাহলে এক্সের মান কত, 24 হলো। তো এক্সের মান 24 আর ওয়াইয়ের মান কত, আর বি এর মান 48, যেহেতু 2x, তাহলে বি কাজ করতে লাগে 48 দিন লাগে। এ যদি একা কাজটা করে 24 ডেজ। বিষয়টা আশা করি ক্লিয়ার। কারো যদি বোঝার কিছু বাকি থাকে আবার প্রশ্ন করতে হবে। আমার স্টুডেন্ট যে সানজিদা যদি না বুঝো অবশ্যই বলতে হবে, বাকিরা যারা আছে অবশ্যই কমেন্টস করে জানাইতে হইব যদি না বুঝো। শেষ প্রশ্ন সমাধান ধৈর্য ধারণ করে অনেকক্ষণ যারা ভিডিওটা দেখবা সবটুকু অবশ্যই কমেন্টস করতে হবে, কিন্তু যারাই বাংলাদেশের যে প্রান্ত থেকেই দেখেন না কেন। একটা বক্সের মধ্যে কন্টেন্ট করছে 5টা পিঙ্ক কালার, 3টা গ্রিন কালার, 2টা ইয়েলো কালার বল, আর 3 balls আর পিকড আপ র্যান্ডমলি। 3টা বল আমি একত্রে উঠাতে থাকবো। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট নান অফ দ্য বল ড্রোন ইজ গ্রিন। বল যখন আমি উত্তোলন করব, যখন গ্রিন বল না আসে, এইটার সম্ভাবনা কতটুকু সেটা আমাকে সেটার প্রবাবিলিটিটা কী বের করতে বলছে। সেটা করার জন্য আমি সমাধান করে রাখছি। টোটাল বলের সংখ্যা কত, 5টা 3টা 2টা 10টা, আর পিঙ্ক এবং ইয়েলো কালার 7টা বল। 10টা থেকে যখন আমি 3টা বল নিব, তাহলে সেটার প্রবাবিলিটি হচ্ছে 10c/3। সূত্রটা আমি একটু লিখে দিলাম, 10 ফ্যাক্টোরিয়াল 3 - 10 - 3 ফ্যাক্টোরিয়াল। 10 এর মান আমরা জানি 1 করে কমতে থাকে, তাহলে 10 9 8 7 পর্যন্ত রাখলাম। এদিকে 3 ফ্যাক্টোরিয়ালকে 3 2 1 রাখলাম, আর 7 ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম। 9কে 3 দিয়ে কাটলে 3 হয়, এবং 8কে 2 দিয়ে কাটলে 4 হয়। 3 4 12, 10 গুণ করলে 120 হয়। সেই মান টোটাল সম্ভাবনা। কিন্তু আমি কি যখন বল উত্তোলন করব, গ্রিন যেন না আসে, যেন অবশ্যই গ্রিন বল না আসে, তাহলে বাকি 2টা বল নিতে হবে। বাকি 2টা বলের যোগফল কিন্তু 7। এই 7টা থেকে 3টা বল নিব, তো গ্রিন আসার কোনো সম্ভাবনা থাকবে না। 7 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 7 - 3 ফ্যাক্টোরিয়াল। এই হিসাবটা আশা করি আগে যেটা পারছি এটা পারবো অবশ্যই। তো 35
এই 35কে 120 দ্বারা ভাগ করলে যে প্রবাবিলিটি হবে এটা হচ্ছে সম্ভাবনা। 3টা বল উত্তোলন করব, কোনো কি বল আসবে না, কোনো গ্রিন বল আসবে না, ইয়েলো অথবা পিঙ্ক কালার বল আসবে, সেটা সম্ভাবনা হচ্ছে 24/7। আশা করি এই পর্যন্ত অনেকগুলো অঙ্ক করানো হলো, যথেষ্ট। এতগুলো অঙ্ক সরাসরি করাইতে গেলে আরও সময় দরকার। তো এই স্টুডেন্ট যারা আছো আমার অবশ্যই কমেন্টস করে দেখে রাখবা এবং পরবর্তী সময় জানাইবা কোন অঙ্কটা বুঝো নাই, তাহলে সেগুলো আমি আবার করব। প্রয়োজনে আমি পিক দিয়ে দিতে পারি, তোমরা যেন বুঝতে পারো সহজেই। তো আজকের মতন আমি রাখলাম। হ্যাঁ, নেক্সট ভিডিওর জন্য অবশ্যই কমেন্টস করে রাখতে হবে। আজকে রেখে দিলাম, আল্লাহ হাফেজ। আগ্রহীরা একটু যোগাযোগ করবেন। আমি 2 মাসের যে কোর্সটা শুরু করছি, আশা করি সফল হবেন যদি আমার সাথে জয়েন করেন।